তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছেন আরও ৩,০০০ রোহিঙ্গা। এবার নেওয়া হবে দুই ভাগে। আজ নৌবাহিনীর জাহাজে রওনা হবেন অন্তত ১,৫০০। এবং এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেবে না জার্মানি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। তৃতীয় দফায় আরও ৩,০০০ রোহিঙ্গা শুক্রবার সকালে যাচ্ছেন নোয়াখালীর ভাসানচরে। বৃহস্পতিবার রাতে ৩০টি বাসে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে তাদের আনা হয় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা BAF শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে। কাভার্ড ভ্যানে করে আনা হয় তাদের নানা জিনিসপত্র। ৩,০০০ রোহিঙ্গা রাতে থাকছেন ট্রানজিট ক্যাম্পে। সেখানে তাদের খাবার সহ থাকার ব্যবস্থাও করা হয়েছে। পরে অর্ধেক রোহিঙ্গাকে শুক্রবার সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে পাঠানো হবে ভাসানচরে। বাকি অর্ধেককে পাঠানো হবে শনিবার। ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাসানচরমুখী হওয়া স্থানীয়দের মধ্যে ফিরছে স্বস্তি। তবে রোহিঙ্গা সংকট নিরসনে তাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই স্থায়ী সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। এখনও স্বদেশ প্রত্যাবাসন না হওয়ায় ৩ বছরের বেশি সময় ধরে এসব রোহিঙ্গার বসবাসে সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের স্থানীয়রা। অনেকেই হারিয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস। রোহিঙ্গা যারা আর আমরা বাড়িঘর ভিতরে এখন আগে দখল করে রাখছি, এখন থাকতে পারছি না। রোহিঙ্গারা দিন দিন তারা বেপরোয়া হয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে ঢুকে পড়তেছে। এই যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা জড়িয়ে পড়তেছে। বাংলাদেশের নাগরিকতা হয় সবচেয়ে কষ্টে আছে আমরা। তবে উখিয়া ও টেকনাফে স্থানীয়দের উপর চাপ কমাতে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন স্বেচ্ছায় ভাসানচরমুখী হচ্ছে রোহিঙ্গারা। তারা যাওয়ার পর যেগুলো খালি হচ্ছে এই সমস্ত জায়গায় নতুন করে বনায়ন, সবুজায়ন করতে পারলে আমাদের নষ্ট হয়ে যাওয়া পরিবেশ আবার ফিরে আসবে। আর প্রত্যাবাসন পরিষদের নেতারা বলছেন রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান। তাদের দেশে গিয়ে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। যেভাবে আমরা ভাসানচরে দিয়েছি সে আস্থা অর্জন করা ব্যতীত প্রত্যাবাসন সুন্দর প্রক্রিয়া সম্পন্ন হবে না এবং এই উদ্যোগ নিতে হবে মিয়ানমারকে। উখিয়া ও টেকনাফ আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে দুদফায় ভাসানচরে গেছে ৩,৪৪৭ জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ একযোগে রাজধানীর 5টি হাসপাতালে দেওয়া হলো করোনা ভ্যাকসিন। টিকা নিয়েছেন আইসিটি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। গতকাল স্বাস্থ্যকর্মী সহ 541 জন ভ্যাকসিন নিয়েছেন। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জনমনে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি। দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরের দিন রাজধানীর 5টি হাসপাতালে একযোগে শুরু হয় এই কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে সকাল 9টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম। এখানে মোট 8টি বুথে, প্রতিটিতে 2টি করে টেবিল। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ভ্যাকসিনের বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই উপচে পড়া ভিড়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত 200 জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। ফ্রন্টলাইনার হিসেবে এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে সাধারণকে আশ্বস্ত করেন তারা। কোনো ধরনের আমার একটু ব্যথাও নাই, কোনো ধরনের চুলকানি নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। খুবই ভালো লাগছে। দেশের একটা যুগান্তকারী অধ্যায়ের আমি একজন মুখপাত্র হওয়ার সুযোগ পেয়েছি। 25 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত অসুবিধা বোধ করছি না। টেনশনে ছিলাম আমাদের স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবো কিনা। ভ্যাকসিনটা দিয়ে
মনে হচ্ছে সেই উদ্বেগটা ঘাড় থেকে সরে গেছে। প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা। ভয় পাবার বা সংশয়ে থাকার কোনো কারণই নাই। আমি নিজেই মাত্র নিয়ে এসেছি। আমি কোভিড ইনফেক্টেড হয়েছিলাম আইসিইউ থেকে, এবং আমার থেকে আমার পুরো ফ্যামিলি, আমি ডিটারমাইন ছিলাম যে আমি ভ্যাকসিনটা নিব। 11টা নাগাদ মন্ত্রী পরিষদের প্রথম কোন সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। বিএসএমএম এর এই তালিকায় আছেন স্বাস্থ্য সচিব ও তথ্য সচিবও। স্বেচ্ছাপ্রণোদিতভাবে যারাই চেষ্টা করবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে, সরকার প্রত্যেককে বিনামূল্যে দিবে। আমি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে এই টিকাটি গ্রহণ করে সবাইকে আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে চাই। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে টিকা নিয়ে জনমনের শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয় নাই, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী KM খালেদ। পাশাপাশি মুগ্ধা মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলায় 5 শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষ ব্যক্তিরা টিকা নেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকাদানের মাধ্যমে দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসে DSC-SC 2021 কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ পাওয়া জ্ঞান দেশের স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠার পর থেকেই দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSC-SC। করোনার কারণে এবছর কর্মকর্তারা কোর্স সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটির নিজস্ব ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে। ৪৫ সপ্তাহের প্রশিক্ষণ শেষে বছরের শুরুতেই কোর্সে অংশ নেয়া কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিরপুর সেনানিবাসে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতেই দেশি বিদেশি মোট ২২৫ জন কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের সনদ দেয়া হয়। বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী। জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় কাজে লাগাতে হবে প্রশিক্ষণ। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটগণ তাদের অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্মনির্ভরশীল, সর্বোপরি দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেদিকেই লক্ষ্য রাখবেন। রোহিঙ্গা সংকটে মিয়ানমার এখনো অন্যায় করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল জাতি হবার পথে দেশ এগিয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ গড়ার পথে যাত্রা অব্যাহত থাকবে জানিয়ে করোনা থেকে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানান সরকার প্রধান। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক বলবো সব ক্ষেত্রেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আর্থসামাজিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের প্রয়োগের জন্য ১,০০০ ডোজ করোনার স্পুটনিক ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। শিগগিরই এই ভ্যাকসিনের চালান দেশে আসবে। গতকাল বিকেলে স্পুটনিক ভ্যাকসিন বাংলাদেশে আমদানির জন্য নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনাপত্তি দিয়েছে। এর শর্তে বলা হয়েছে, রূপপুরে কর্মরত রাশিয়ান, বেলারুশিয়ান ও ইউক্রেনের নাগরিকদের এই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন ব্যবহারে কোনো বিরূপ বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার দায় রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটমকে নিতে হবে। এছাড়া ভ্যাকসিন দেশে ফিরিয়ে আসার এই অনুমোদন ৬ মাস পর্যন্ত জারি থাকবে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রূপপুরের এই প্রকল্পে ২৫,০০০-এর বেশি কর্মকর্তা কর্মচারী কাজ করছেন, যার মধ্যে ৫,০০০-এর বেশি নাগরিক রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের। মেয়র আসে, মেয়র যায়, কিন্তু বছরের পর বছর জলাবদ্ধতা, রাস্তাঘাট সহ কোনো সমস্যারই সমাধান হয় না বন্দরনগরী চট্টগ্রামের। সব সংস্থার সাথে সমন্বয় করে নবনির্বাচিত মেয়রের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। আর সনাক মনে করে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে নগরপিতার প্রধান চ্যালেঞ্জ। অবশ্য নগরীর
সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি 5 বছর পর পর মেয়র পরিবর্তন হয়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। নগরীর যে সমস্যাগুলো সমাধানের বদলে হয়েছে আরও প্রকট। 2 দশকেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা বন্দরনগরীর সবচেয়ে বড় সমস্যা। বর্ষা আসলেই পানির নিচে তলিয়ে যাবে এটি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সে সাথে সড়কগুলো খানাখন্দকে ভরে ওঠে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালক ও নগরবাসীকে। বর্তমানে মশার উৎপাতে অতিষ্ঠ নাগরিক জীবন। নগর পরিকল্পনাবিদ বলছেন, সকল সংস্থার সাথে সমন্বয় করে নাগরিক ভোগান্তি নিরসনে নতুন মেয়রের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এখানে সবসময় সমন্বয়হীনতাকে একটা দোষারোপ করা হয়, এটা দায় এড়ানোর একটা প্রবণতা থাকে। সেটা পরিহার করে কিভাবে সমন্বয় করা যায় সেই চেষ্টাটা তিনি করবেন, কারণ সমন্বয় না হলে কিন্তু তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন, যেটা আমরা অতীতে দেখেছি। এদিকে মহানগর সনাকের সভাপতির মতে, সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করে নাগরিক সেবা নিশ্চিত করাই মেয়রের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে। পরিচ্ছন্নতা থেকে শুরু করে লাইটিং, রাস্তা মেরামত, সেইগুলো যত্ন সহকারে দেখা, যেগুলো ইতিমধ্যে ব্যত্যয় ঘটেছে সেইগুলো যেন আর না হয় সেই দিকে লক্ষ্য রাখা ওনার প্রধান চ্যালেঞ্জ বা দায়িত্ব হিসেবে আমরা ভাবছি। অবশ্য সকল সংস্থার সাথে সমন্বয় করে নগরবাসীর সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সিটি মেয়র। যে কোনো কিছু মোকাবেলা আমি করব, তবু আমি এলাকাকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করব। যদিও শতভাগ নির্মূল করা সম্ভব হবে না, এইটা বলতে পারি অন্ততপক্ষে 80% নির্মূল করা, 90% নির্মূল করা সম্ভব হবে বলে আমি মনে করি, যদি আমি সকলকে নিয়ে কাজ করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার ছিলেন 19 লাখের বেশি। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী 3,69,284 ভোট পেয়ে নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বিশাল ব্যবধানে জয় পেয়ে বাজিমাত করেছেন রেজাউল করিম চৌধুরী। সেক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি দিয়েই নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেও তিনি কাজ করে যাবেন, এই প্রত্যাশা নগরবাসীর। নগরীর কাজীরদুয়ারি থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে এক বার্তায় তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জমেরই জয়। জনগণ উন্নয়ন চায় এবং সে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে গতকাল চট্টগ্রামের জনগণ। বিএনপি যতই সমালোচনা করুক, ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। সেজন্য তারা এত অভিযোগ অনযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় পার্টি থেকে এক ভাইস চেয়ারম্যানের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রহসনের নির্বাচনগুলো বন্ধ করুন, স্থানীয় সরকার নির্বাচনও আপনারা ছাড় দিচ্ছেন না, মানে ওখানে লুট করে নিয়ে যাচ্ছেন। অথচ স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সরকার পরিবর্তন করে না, করছেন না, শুধু যে দৃষ্টান্ত স্থাপন করছে, সেই দৃষ্টান্তে আবার সুষ্ঠু সঠিক নির্বাচন ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে। বেগম খালেদা জিয়া 9 বছর তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আজকেও যে তিনি কারাগারে আছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, জাফর, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু আসলে রাত আজও কিন্তু রাত ঠিক 1টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মাঝপদ্মায় এখনও কিন্তু আসলে 3টি ফেরি কমপক্ষে 45টি যানবাহন নিয়ে আটকে রয়েছে। আমি আসলে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ বলছে আসলে কয়েকদিনের তুলনায় আজ কিন্তু আসলে কুয়াশাটার মাত্রাও বেশি এবং কি শীতটাও অনুভূত হচ্ছে বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আবার শুক্রবার হওয়াতে যানবাহনের চাপটাও রয়েছে বেশ। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু দেখাই যে যানবাহনের যে চাপটি রয়েছে, সেই যানবাহন কিন্তু ঠিক 3 কিলোমিটার পর্যন্ত আসলে সারিবদ্ধ রয়েছে।
তো সেই ক্ষেত্রে একটার পর একটা কিন্তু যানবাহন চারদিকেই রয়েছে এবং সেইটা কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত লাভ করেছে এবং এখানে যারা আসলে যাত্রী রয়েছে এবং কি যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বলছে প্রত্যেকদিন তাদের এই রকম কিন্তু আসলে তাদের কষ্ট করতে হচ্ছে। আর আসলে চারদিকেই শুধু যানবাহন আর যানবাহন, যেদিকেই তাকানো যাচ্ছে শুধু যানবাহনের সারি, যেমন প্রাইভেট কার, ছোট কার এবং কি আপনাকে যদি বলি এই মুহূর্তে কিন্তু এই ঘাট এলাকাতেই কমপক্ষে ভারতগামী আসলে 30টির মতো যানবাহন রয়েছে এবং কি যদি বলে লাশবাহী যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু বেশ রয়েছে এবং যদি আমি সংখ্যায় সেটাকে বলি 15টি ডেড বডি কিন্তু শুধু এই ঘাট এলাকাতেই রয়েছে। তারা কিন্তু এই পারের অপেক্ষায় রয়েছে, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 15 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছে। আর হচ্ছে এই ঘাট এলাকাতে আসলে যারা এখন অপেক্ষা করছে সবচাইতে যে কষ্টটার শিকার হচ্ছে সেটা হচ্ছে নারী এবং শিশুরা। আসলে তারা কিন্তু এই তীব্র শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে এখানে কষ্ট করছে। সবচাইতে বেশি আসলে তীব্র শীতে তারা পয় নিষ্কাশন সমস্যা এবং কি পয় নিষ্কাশন সমস্যা সহ তাদের কিন্তু আসলে যে তীব্র শীতে তারা কিন্তু এখানে কষ্ট করছে। জাফর, আসলে এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে থাকায় দেশের শীতের তীব্রতা বেড়েছে। বইছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন স্থবিরতা নেমে এসেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি দিয়ে রিপোর্ট। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল। সূর্যের দেখা পাওয়া যায় না দিনের অনেকটা সময়। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে সব দিক। ঠান্ডার চোখ রাঙানি উপেক্ষা করে মানুষকে তবুও বাইরে আসতে হয় জীবিকার প্রয়োজনে। আমাকে তো কাজ করে খাইতে হয়, এখন 2 দিন ধরে কুয়াশার জন্য বেড়াইতে পারি না। আমার কাম করাই লাগে, এখন আমাদের কুয়াশার জন্য হাত ঠ্যাং টাড়াটাড়ি করে গাওয়া কাটতে পারি না। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় অসহনীয় হয়ে উঠেছে নওগাঁর জনজীবন। গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি মাত্রায় থাকলেও শৈত্যপ্রবাহ বইছে তীব্র হয়ে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.8 ডিগ্রি সেলসিয়াস। হাত পা শীতকাল লেগে যাচ্ছে, ঠান্ডা লাগছে খুব, যা কাজ কামে যাওয়ার পাচ্ছি না। 3-4 দিন ধরে খুবই বাতাস, আজকে বাতাস খুবই বেশি, হাড়ে খালি লাগতেছে। রাজশাহী ও পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্ররা। অন্যদিকে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি কুড়িগ্রাম ও দিনাজপুরে। ছিন্নমূল মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এদিকে গত কয়েকদিনের তুলনায় খুলনায় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে 10-এ নেমে এসেছে। রাউজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। দলের কোনো পদপদবি ও নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে মাদকসেবী বা মাদক ব্যবসায় জড়িতরা যেন না আসে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। মুজিববর্ষ উপলক্ষে কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মাদক বন্ধ করার জন্য আমাদেরকে কিছু প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দলের কোনো দায়িত্বে কোনো মাদক আসক্তকে রাখা যাবে না। জনপ্রতিনিধি যারা হবে, যে দলের পক্ষ থেকে মনোনয়ন দেন, তারা যাতে মাদকের সাথে সম্পৃক্ত না থাকে।
আগামী 30 জানুয়ারি নোয়াখালীর চৌমোহনী এবং হাতিয়া পৌরসভায় সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। গতকাল সকালে বেগমগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 30 তারিখের নির্বাচনটি যেন উৎসবমুখর হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা যারা আছেন আমরা সকলে মিলে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে অব্যবহৃত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটিতে হার্ট সেন্টার স্থাপনের সুপারিশ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পরিবেশ দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিএনপি সমর্থিত ক্যাম্পে গিয়ে সবার সঙ্গে কথা বলেন। 17টি পদে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী সহ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত 2টি প্যানেল থেকে মোট 35 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, নারায়ণগঞ্জ ক্লাবের পাশে যে বিল্ডিংটা করা হয়েছিল এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের জন্য, এই ব্যাপারটাই আমি ওনার সাথে আলাপ করতে এসেছিলাম। ওইটা যদি হেলথ মিনিস্টার নিয়ে নেয়, ওইটার যে খরচ হয়েছে ওই টাকাটা দিয়ে দেয়, তাহলে ওইটার টাকা দিয়ে এখানে একটা বিল্ডিং করলে এই যে লয়ার্সরা জেলা জজ কোর্ট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট দুইটা আলাদা হয় না। এবং আমার ইম্পর্টেন্টটা খুব বেশি হচ্ছে যে হার্ট সেন্টারটা হওয়া। রংপুরের অলিগলিতে গড়ে উঠেছে অবৈধ কলকারখানা। সাবান, কয়েল, বিস্কুট, দেশি বিদেশি ক্রিম, মাস্ক, স্যানিটাইজার সহ তৈরি হচ্ছে নকল ও নিম্নমানের ভোগ্যপণ্য। এতে হুমকিতে জনস্বাস্থ্য, সৎ ব্যবসা বাণিজ্য শিল্প আর সরকার হারাচ্ছে রাজস্ব। এসব অবৈধ কারবার বন্ধে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ব্যাঙের ছাতার মতো অলিগলিতে গড়ে ওঠা অবৈধ কারখানায় উৎপাদিত মানহীন নকল পণ্যের বিরুদ্ধে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। নিম্নমানের অবৈধ এসব পণ্যে সয়লাভ বাজার। এতে ক্রেতারা শুধু ঠকছেনই না, জনস্বাস্থ্য পড়েছে হুমকিতে। ফলশ্রুতিতে ভালো কোম্পানিগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। এইসব জিনিস মানহীন এবং দেশের নিয়ম শৃঙ্খলা না মেনে তারা তৈরি করতেছে, এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও যাদের মাঝে এই সারাটা বা প্রণোদনাটা এখনও আসেনি, তাদেরকে আমরা মোটা অঙ্কের জরিমানা করব, ইভেন তাদের লাইসেন্সও কিন্তু বাজেয়াপ্ত করা। তবে বৈধতা দিয়ে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করতে পারলে আজকের প্রতিষ্ঠানগুলোই আদর্শ কারখানায় রূপান্তরিত হতে পারে বলে মনে করেন অনেকে। লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া থেকে জটিলতা দূর করার কথা বলছেন শিল্প সংশ্লিষ্ট ও ভোক্তারা। বিএসটিআই আছেন, আমাদের খাদ্য নিয়ন্ত্রণ আছেন, তারা যেন আসলে তাদেরকে ভোগান্তি ছাড়াই যেন তাদেরকে অনুমোদন দেন। যারা শিল্প করবে, প্রকৃত শিল্প করবে, তারা বৈধতাকে মাথায় নেবে, তারা ট্যাক্স ভ্যাট দিয়েই ব্যবসা করবে। ছোট ছোট শিল্প কারখানা বিকাশে সরকারের উদ্যোগ আছে বলে জানালেন জেলা প্রশাসক। উদ্যোক্তাদের জন্য আমরা ফ্লায়ার তৈরি করেছি। এখানে আসলে যে কোনো উদ্যোক্তা জানতে পারেন যে তার এই ব্যবসা করার জন্য কী ধরনের লাইসেন্স প্রয়োজন এবং কিভাবে সেই লাইসেন্সটা সে পাবে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বৈধ অবৈধ শত শত কারখানা গড়ে উঠেছে নগরী ও এর আশেপাশে। গত এক মাসে অবৈধ 35টি কারখানায় অভিযান চালিয়ে 3.5 কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয়েছে 17 লাখ টাকার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বরিশালে 3টি ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 70,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর কাঠপট্টি এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে ঢাকা ফার্মেসিকে 30,000, তালুকদার ফার্মেসিকে 20,000 এবং ইস্টার্ন ফার্মেসিকে 20,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদারীপুরে প্রস্তাবিত শেখ হাসিনা হাইটেক পার্কে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক বসতঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে কেশবপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনি জানান, আইসিটি মন্ত্রণালয় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের পাশে 70.34 একর জায়গা নির্ধারণ করে
শেখ হাসিনা হাইটেক পার্ক নির্মাণের জন্য রেখেছে। ঘোষণার পরই অতিরিক্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য দালাল চক্রের একটি সিন্ডিকেট প্রস্তাবিত ওই খালি জায়গায় শতাধিক বসতঘর ও বাগান এবং কৃষি খামার গড়ে তোলে। বিষয়টি জানার পর গত 18 জানুয়ারি প্রশাসনের পক্ষ থেকে অবৈধ সব স্থাপনা 7 দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানানোর দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষককে বরখাস্ত অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। গতকাল সকালে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের এই 3 শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রদের সমস্যার সাথে সমর্থন দেওয়ার বিষয়টি অযৌক্তিক নয়, তাই অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই ডিসিপ্লিনের শাকিল আলম এবং ইতিহাস ডিসিপ্লিনের হৈমন্তী শুক্লা কাবেরী। হোস্টেল সমস্যা সহ শিক্ষার্থীদের 5 দফা দাবিতে সমর্থন দেয় এই শিক্ষককে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদ করছি এবং অনুরোধ করছি যে আপনারা শিক্ষক, ছাত্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করা এবং অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁদপুর মুক্তিযোদ্ধা জনতা। গতকাল সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা, তাদের সন্তান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও দেশে সোচ্চার। মুক্তিযুদ্ধের বিপক্ষের বিভিন্ন শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন বক্তারা। এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ভোরের সময় আরও থাকছে। আধুনিক মেশিনের মাধ্যমে স্বল্প সময়ে ধান রোপণ করে সফল নওগাঁর চম্পা বেগম। চাষাবাদে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছে কৃষি বিভাগ। পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগ। এতে উৎপাদন ব্যয় কমায়, কারখানাগুলো দেখছে লাভের মুখ। আবার পদ্ধতি সহজ হওয়ায় শ্রমিকরাও শিখছেন আগ্রহ নিয়ে। শিল্প মালিকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে শ্রমিকদের দক্ষতা সবচেয়ে কম, তাই জোর দিতে হবে তাদের উৎপাদনশীলতা বাড়াতে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একের পর এক তৈরি হচ্ছে ওয়েস্ট ইলাস্টিক শর্ট প্যান্ট ও লেডিস টপস। পোশাক তৈরির নিরবচ্ছিন্ন এই প্রক্রিয়ায় কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা শ্রমিকের পাশে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম। তার কাজ শ্রমিকের কাজকে সহজ করে দেয়া। আমরা বুঝাই যে দেখো, তোমার দক্ষতা আছে এতগুলা করার, এবং কি ওখানে প্রবলেমটা হচ্ছে এই ফাইন্ডিংসগুলো আমরা বের করে তাকে শো করি। তাদের দাবি, 1 আওয়ার এই স্টাডির মাধ্যমে যেমন বাড়ে শ্রমিকের কর্মদক্ষতা, তেমনি বাড়ে কারখানার উৎপাদনশীলতা। আর এতে ভুগতে থাকা কারখানাগুলো যেমন সুযোগ পায় ঘুরে দাঁড়ানোর, তেমনি লাভজনক অবস্থানে থাকা কারখানাগুলোর বাড়ে প্রতিযোগিতা সক্ষমতা। বাংলাদেশে যতগুলো গার্মেন্টস লাস্ট 2 ইয়ার্সে মানে একবারে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পথে, তারা তাদেরকে কস্ট রিডাকশন করতে পারে না। একটা অপারেটর থেকে একটা হেল্পারের বেতন মাত্র 400 টাকা কম, বাট সে কিন্তু আমার কোনো মেশিন চালাচ্ছে না। মেশিন না চালালে প্রোডাকশন হচ্ছে না। কম হেল্পার দিয়ে বেশি কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা এখন বেশ খানিকটা সফলতা অর্জন করছি। এই পদ্ধতিতে শ্রমিকদের বিরক্ত করা হয় না, দেয়া হয় না বাড়তি চাপ। তাই আগ্রহ নিয়েই ছোট ছোট এসব কৌশল শেখেন শ্রমিকরা। এভাবে কাজ করলে আগায়, এভাবে করবা, এভাবে গুছাই দেয়, এভাবে আমরা করি। বেশি হয় আর কি, আগে 40টা পারলে এখন মনে করেন মানে 45টা। পোশাক শিল্পের সংগঠন বিকিএমইএ বলছে, পোশাকের বিশ্ববাজারে দাপট দেখালেও শ্রমিকদের কর্মদক্ষতায় এখনো বেশ পেছনে বাংলাদেশ। বাজারে টিকে থাকতে তাই উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই তাদের সামনে। প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, তাহলে শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেলটা বাড়াতে হবে। যতগুলি পোশাক শিল্প এক্সপোর্টিং কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশই হচ্ছে শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল সবচেয়ে কম। বিজিএমই আমরা কিন্তু ইনহাউস ট্রেনিং দিয়ে শ্রমিকদের এই ইফিসিয়েন্সি লেভেলটা বাড়াবার চেষ্টা কিন্তু আমরা করছি। উদ্যোক্তারা জানান, অদক্ষ শ্রমিকের কারণেই এখনো উচ্চমূল্যের পোশাকের বাজারে যেতে পারছে না বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় হিম বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এতে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
সে খবর জানাতে এই মুহূর্তে শহরের বালুডাঙ্গায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ জাফর। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছিল 5.2। সেই তাপমাত্রা রেশ কিন্তু আজকেও রয়েছে এবং আজকের তাপমাত্রা কিছুটা বেড়েছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে 7.2 আজকের তাপমাত্রা, কিন্তু এই তাপমাত্রায় অসহনীয় বলা চলে, কারণ এখানে তীব্র ঘন যে বাতাস, হিম বাতাসের কারণে জনজীবন পুরোটাই স্থবিরতা নেমে এসেছে এবং গত জানুয়ারির পর থেকে কিন্তু টানা মৃদু শৈত্যপ্রবাহ বইছিল এই উত্তরে এই জনপদে এবং মৃদু থেকে গত 2-3 দিন কিন্তু ভারী শৈত্যপ্রবাহ এখানে অনুভূত হচ্ছে এবং এই আবহাওয়াটা কিন্তু অসহনীয় বলা হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে হঠাৎ করে এই তাপমাত্রা নেমে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা একদিকে যেমন স্থবিরতা, কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, ভোর সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু তীব্র শীত এবং হিম বাতাস, এই বাতাসের কারণে কিন্তু মানুষজন পথঘাটে বের হতে পারছে না এবং আমরা লক্ষ্য করছিলাম যে যারা বয়স্ক এবং শিশু তাদেরই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হচ্ছে এবং যারা পথের বের হন, এই ভোর সকালে কাজের সন্ধানে বের হন এবং যাদের একেবারে কাজ না করলেই নয়, সেই লোকগুলো কিন্তু এই সকালে বের হয়ে দারুণ কষ্ট অনুভূত করছেন এবং এই বাতাস বা এই কনকনে শীত কিন্তু গত 1.5-2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে এবং জীবনযাত্রার উপর এক ধরনের ছেদ ফেলেছে। এই উত্তর জনপদে আপনি জানেন হিমালয়ের কিছুটা কাছাকাছি হওয়ার কারণে সবসময় শীতের যে তীব্রতা, শীতের যে দাপট তা কিন্তু অনেক বেশি থাকে এবং এই শীত কিন্তু গত জানুয়ারির পর থেকেই এবছর টানা চলছিল এবং এই শীতের কারণে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা যেমন কিছুটা ব্যাহত হয়েছে। অন্যদিকে এই উত্তর জনপদে এখন কিন্তু ভর মৌসুম চলছে বুড়ো চাষের। এই বুড়ো চাষের জন্য চাষিরা কিন্তু জমিতে সকাল থেকে নেমে তারা কাজ করে থাকেন, কিন্তু যেহেতু শীতের এই তীব্রতায় কিন্তু তারা নামতে পারছেন না, ফলে কিছুটা বিলম্বিত হচ্ছে চাষাবাদ এবং এই স্থানীয় আবহাওয়া অফিস এবং স্থানীয় কৃষি অফিস বলছে যে এইরকম তাপমাত্রা কিন্তু আরো 2-1 দিন থাকবে। তবে কুয়াশার দাপট কিছুটা কমে এসেছে, কিন্তু তীব্র হিম বাতাস বইছে এবং হিম বাতাসের কারণে কিন্তু এই তীব্র ঠান্ডা কিন্তু হারিয়ে গিয়ে বাড়ছে এবং যারা বয়স্ক শিশু তাদের কিন্তু কষ্টটাও কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে আমরা লক্ষ্য করছিলাম স্থানীয় যেসব হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট এবং শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এই জাতীয় রোগের কিন্তু প্রকোপ কিছুটা বৃদ্ধি ঘটেছে। তো চিকিৎসকরা পরামর্শ দিয়েছে শীতের এই তীব্র কনকনে বাতাসের এই পরিস্থিতিতে সকালে শিশু এবং বয়স্কদের নিরাপদে রাখা এবং গরম খাবার খাওয়া এবং বাসি খাবার পরিহারের তারা পরামর্শ দিয়েছে। তো জাফর, এই ছিল নওগাঁর শীতের খোঁজখবর আমার কাছে। নওগাঁর বালুডাঙ্গা থেকে তীব্র শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। মন্দার কবলে রংপুরের মানুষের হাট কয়েকদিনের টানা মৃদু শৈত্যপ্রবাহে দেখা দিয়েছে ক্রেতা সংকট। এতে শ্রমিক কেনাবেচা একেবারে কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মহাসংকটে মানুষগুলো। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহবুব। শ্রমিকদের কেনাবেচার হাট, শক্তি সামর্থ্য দেখে দরদাম করে পুরো একটি দিন কাজ করিয়ে নিতে এখান থেকে শ্রমিক কিনে নিয়ে যান ক্রেতারা। এখানকার শ্রমিকদের আছে সব ধরনের কাজের অভিজ্ঞতা, আছে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক পাবার সুযোগও। প্রতিদিন ভোরে অভাবী জনপদের রাজধানী খ্যাত রংপুর নগরীর কেন্দ্রস্থল শাপলা চত্বরে বসে এই হাট। প্রতিদিন প্রচুর শ্রমিকের সমাগম হলেও তীব্র শীতের কারণে ইদানিং ক্রেতা শূন্য এই হাট। কুয়াশা আর কনকনে ঠান্ডা উপেক্ষা করে প্রতিদিন 7 সকালে এসে ক্রেতার জন্য অপেক্ষা করেও খদ্দের বা ক্রেতা মিলছে না, ফলে তাদের ফিরে যেতে হচ্ছে মলিন মুখে। ঠান্ডা তো লাগতেছে বেশি, কাজ কামের জন্য এই যে ঘুরে বেড়াইতেছি। অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষ আসাম করে নিতে চাচ্ছে না। কাজে আসে আমরা চলে যাই, কিন্তু লোকে আসে না, আমরা আসি আর ঘুরে যাই, আসি আর ঘুরে যাই। কাজ কাম নাই, কি করি খাই আমরা, কোনো তো বুদ্ধি নাই। অভাবের মধ্যে পড়ি আছি, এখন আমরা বউ সব কি খাওয়াবো এই চিন্তায় বাঁচতেছি না। আবহাওয়া অফিস বলছে আরো 2-1 দিন থাকবে শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতা। আগামী আরো 2 দিন টেম্পারেচার কমবে, কুয়াশাটা হয়তো একটু কমবে, সেক্ষেত্রে টেম্পারেচার হয়তো হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহ জুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ, আর তাপমাত্রা সীমাবদ্ধ 9.5 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তীব্র শীতে জবথব অবস্থা উত্তরাঞ্চলের ছিন্নমূল মানুষের। তাদের ভোগান্তির খবর জানাতে ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল।
ধন্যবাদ জাফর। আপনি জানেন যে উত্তরের যে জেলা সে জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরেই। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে গেল 4 দিন ধরে যেভাবে ঘন কুয়াশা এবং হিম বাতাস বইছে, এতে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়ে গেছে। এবং আমরা এটিও লক্ষ্য করছি যে গত 4 দিন ধরে সূর্যের যে উষ্ণতা তা কিন্তু একেবারেই মিলছে না। সে কারণে সাধারণ মানুষের চলাফেরায় কিন্তু বিপর্যস্ত নেমে এসেছে। এবং আমরা বলতে পারি যে এই অবস্থাতে সাধারণ মানুষ যারা আছে তারা তো চলাফেরা ব্যাহত হচ্ছেই, পাশাপাশি খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, তাদের কিন্তু কষ্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ তারা প্রতিনিয়তই কাজের সন্ধানে বের হন, বের হয়েও কিন্তু তারা কাজ না পেয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছেন বলে অনেকে এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। আমরা কথা বলেছিলাম যারা শ্রমিকরা আছে, যারা এই রিক্সা চালক আছে তাদের সাথে, তারা যে জিনিসটি বলছেন যে এই ঘন কুয়াশার কারণে রাস্তার যে দূরত্বে যে পৌঁছানোর তা কিন্তু পৌঁছাতে পারছে না তারা সময় মতো। আর সে কারণে তাদের দুর্ঘটনার আশঙ্কা কিন্তু সব সময় থেকে যাচ্ছে। এই অবস্থাতে আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে এই শীতকালীন সময়ে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। কারণ স্বাভাবিক অবস্থায় যেই রোগীর চাপটা থাকে তা কিন্তু এখন তার চেয়ে 2 থেকে 3 গুণ রোগী ভর্তি থাকছে প্রতিনিয়ত। তবে এই অবস্থাতে সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা যারা আছে তারা। কারণ চিকিৎসকরা বলছেন যে অভিভাবকদের সচেতনতার অভাবে কিন্তু এই সবচেয়ে বেশি শিশুরা রোগাক্রান্ত হচ্ছে। তারা যদি একটু সচেতন হয় এই শীতে মোকাবেলায়, তারা যদি একটু গরম উষ্ণ পানি তাদের খাওয়ায় এবং পুষ্টি জাতীয় খাবার খাওয়ায়, তাহলে কিন্তু এই শিশুরা তেমনভাবে আক্রান্ত হবে না। তো আমরা এই শীতের পরিস্থিতি নিয়ে এখানে একজন শ্রমিক সংগঠনের একজন রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, এই শীতের পরিস্থিতিতে কি অবস্থা, মানে তারা কিভাবে চলছেন, মানে কেমন ঠাকুরগাঁয়ের শীত। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই ঠাকুরগাঁয়ের শীতের যে তীব্রতা, সেই তীব্রতায় আমরা লক্ষ্য করছি আপনারা সকালবেলায় কিন্তু শহরে আসছেন, এই অবস্থাতে আপনাদের এই পরিস্থিতি কীরকম সেটা একটু জানবো। আমরা তো সকালে আসছি, আসার পরে আমরা দেখতেছি কুয়াশা, ঘন কুয়াশার মধ্যে গাড়ি মানুষ খুব, জনজীবন খুব বিপন্ন ঘটে গেছে এবং আমরা গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। আমাদের যে কর্ম, সেই কর্মটা আমরা করতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। একজন শ্রমিক তিনি জানাচ্ছিলেন যে এই যে কর্মের যে তাদের যে কাজে যে এসে তারা সেই কাজগুলো ঠিকমতো করতে পারছে না এই শীতের কারণে। তো এভাবেই কিন্তু ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, এই শীতের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তো আমরা সর্বোপরি বিষয় বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, এই শীতের পরিস্থিতি কিন্তু ভয়াবহতার দিকেই কিন্তু এখনও রূপ নিচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জাফর, ঠাকুরগাঁয়ের বাসস্ট্যান্ড এলাকা থেকে সেখানকার শীতের তীব্রতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। রাজধানীতে দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে দক্ষিণ সিটির 51 নম্বর ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নির্দেশে এ উদ্যোগ নেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। শ্যামপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সামিউর রহমান অভির ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন কয়েকশো অসহায় ও শীতার্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতের কাপড় ও খাবার। দুর্ভোগে স্থানীয় জনপ্রতিনিধিকে পাশে পেয়ে খুশি সুবিধাভোগীরাও। শীতার্থ ও দুস্থদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। কুমিল্লায় অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল দুপুরে জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। পরে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় নিজেদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রকল্প তুলে ধরে খুদে বিজ্ঞানীরা। অনুষ্ঠান শেষে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
গতকালকের অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার সদর হাসপাতালের সেবা কার্যক্রম। বেসরকারি বিভিন্ন হাসপাতালের স্থানান্তর করা রোগীরা সকাল থেকে চিকিৎসার জন্য ফিরছেন 250 শয্যার এই সরকারি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, হঠাৎ রোগীরা ফিরে আসায় সেবা দিতে একটু সমস্যা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 250 শয্যার কক্সবাজার সদর হাসপাতাল, যেখানে সব সময় থাকে রোগীর বাড়তি চাপ। বুধবার অগ্নিকাণ্ডের পর অনেক রোগী বেসরকারি হাসপাতালে চলে যেতে বাধ্য হন। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে হাসপাতালের সেবা কার্যক্রম। চালু হয়েছে হাসপাতালের প্রতিটি ইউনিট। সে সঙ্গে বেসরকারি হাসপাতালগুলো থেকে ফিরতে শুরু করেছে রোগীরা। অগ্নিকাণ্ডের পর আমরা নিচে চলে গিয়েছিলাম, আবার ঠিকঠাক মতো সেবা দিচ্ছি। যথারীতি ডাক্তারদের চিকিৎসাও পাইছি। আগের পুরাতন চিকিৎসা যেগুলো চলছিল ওগুলো আবার রানিং যেগুলো ট্রিটমেন্ট ছিল ওগুলো আমরা পাইছি। আজকে এসেছি, আজও ওর শিক্ষা হয়নি। একসাথে এত রোগী সামাল দিতে একটু সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। আমরা যতটুকু সম্ভব পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে আমরা রোগীদেরকে সর্বোচ্চ যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করা যায় আমরা সেটা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা অনেকটাই সফল। কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছে পুরোদমেই। আর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সকল বিভাগে আমরা রোগী ভর্তি আবার করে আমাদের স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। এটি তদন্ত করার জন্য আমরা আপাতত একটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি এবং ওনারা আমাদেরকে তদন্তের রিপোর্ট প্রদান করার জন্য আমরা আপাতত 3 দিন সময় দিয়েছি। বুধবার বিকেল 5টায় হঠাৎ করে হাসপাতালের নিচতলার পরিত্যক্ত স্টোর রুমে আগুন লাগে। এরপর দ্রুত আইসিইউ এবং জরুরি সেবা নিতে আসা 600 রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 100 বিঘা ধানের জমিতে এবার আঁকা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। গতকাল বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক আফম বাহাউদ্দিন নাসিম। বিশালে কর্মচক্রে ব্যবহার করা হবে সোনালী ও বেগুনি জাতের ধান। নতুন এই শস্য শিল্পের দৈর্ঘ্য হবে 12,92,000 বর্গফুট। এর জন্য বগুড়া শেরপুরে জমিও নির্ধারণ করা হয়েছে। 29 জানুয়ারি থেকে জমিতে ধানের চারা রোপণ শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানান বাহাউদ্দিন নাসিম। বঙ্গবন্ধুর এই চিত্রকর্মটি হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রপফিল্ড মোজাইক বা শস্য শিল্প। আগামী 21 ফেব্রুয়ারি শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মের প্রয়োজনীয় সব তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। শিল্পকর্ম বাস্তবায়ন কমিটির প্রত্যাশা, আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন এই বিশ্ব রেকর্ড উদযাপন করবে বাঙালি। বিশাল এই কর্ম বাস্তবায়নের জন্য কাজ করছে প্রশিক্ষিত 100 জন বিএনসিসি ক্যাডেট সহ খ্যাতি সম্পন্ন কৃষিবিদরা। ধান রোপণ ও ধান মাড়াইয়ের মতো কঠোর পরিশ্রমের কাজ বরাবরই দেশে পুরুষরাই করে থাকেন। তবে আধুনিক মেশিন ব্যবহার করে ধান রোপণে এগিয়ে এসেছেন নারীরাও। নওগাঁর বাচারি গ্রামের চম্পা বেগম প্রশিক্ষণ নিয়ে মেশিনের সাহায্যে স্বল্প সময়ে ধান রোপণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বিভাগ বলছে চাষাবাদে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মাঠে নারী পুরুষ সহ নানা বয়সী উৎসুক মানুষের ঢল। সবার দৃষ্টি চম্পা বেগম ও তার রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দিকে। ট্রেতে করে সাজানো বোরো বীজ মেশিনের সাহায্যে রোপণ করছেন চম্পা। মেশিনে একসাথে 6 সারিতে ধানের চারা রোপণ করা যায়। স্বল্প সময়ে ধান রোপণে আধুনিক মেশিন আর নারী কিষানি চম্পার চমক তুলে ধরতে সম্প্রতি নওগাঁর বাচারি গ্রামে আয়োজন করা হয় রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শনী। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাশ্রয়ী মূল্যে মাত্র 30 মিনিটে 1 বিঘা জমিতে ধান রোপণ করায় এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন চম্পা। সরকার আমাদের যদি সহযোগিতা করে তাহলে আমরা অনেকটা আগায় যেতে পারবো। এইভাবে উন্নতি হলে আমাদের দেশের অনেকেই নারী আরো অগ্রসর হবে। মহিলা হয়ে সেরকম কৃষি কাজ করতেছে, মেশিন চালাইতেছে, এটা খুব ভালো একটা বিষয় মনে হলো। মেয়েরাও এই পেশায় আসতে আগ্রহী, কিন্তু এই পেশায় আসতে গেলে যে ট্রেনিং করানো, তাদেরকে যে পুনর্বাসন করানো, এটা সরকারি সহযোগিতার প্রয়োজন। কৃষিক্ষেত্রে মেশিন চালানোর মতো কঠোর কাজে নিজের দক্ষতা তুলে ধরতে পেরে খুশি এ নারী উদ্যোক্তা।
আমি এই কাজটা আমার স্বামী প্রথমে ওই ছেলেদেরকে প্রশিক্ষণ দিত, আমি দেখতাম, দেখে আমিও নিজে যায় 21 দিন ব্যাপী প্রশিক্ষণ নিয়ে এসে আমি সব কাজ করতে পারি। কৃষিতে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার সহ নারীর সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হচ্ছে সচেতনমূলক কর্মশালাও। আমরা আশা করি তার দেখা দেখি আরো অনেকে এইভাবে আসবেন আর কি, এবং আমাদের কৃষিকাজে সহায়তা করবেন। কৃষি যান্ত্রিকরণের অগ্রগতি হবে। কৃষির শুরুটাই কিন্তু নারীদের হাত দিয়ে হয়েছে, সুতরাং নারীরা যদি এই কৃষিতে আসে তাহলে কৃষির উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ জানায়, কৃষিতে নারী উদ্যোক্তা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার জন্য 25 জনের দল গঠন করে 50 ভাগ ভর্তুকিতে যান্ত্রিক মেশিন দেওয়া হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো সময় মতো ছেড়ে যেতে পারেনি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, জাফর, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের সমস্যা হচ্ছে এবং কোনো ফ্লাইটই কিন্তু তাদের নির্ধারিত সময়ে যেতে পারছে না, কারণ ঘন কুয়াশায় রানওয়ে দৃষ্টিসীমা যখন 400 মিটার নিচে নেমে আসে তখন কিন্তু কোনো বিমান অবতরণ করতে পারে না, এবং উড্ডয়নের ক্ষেত্রে কিন্তু 600 মিটার নিচে নেমে আসলে কোনো বিমান কিন্তু আর ফ্লাই করতে পারে না। সে কারণেই কিন্তু যাত্রীদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে যেহেতু শিডিউল আগে থেকেই দেয়া থাকে এবং যাত্রীদেরকে কিন্তু জানানো হয় না শিডিউল পরিবর্তনের অনেক ক্ষেত্রেই, তাই তারা কিন্তু ফ্লাইটের সময় অনুযায়ী কয়েক ঘন্টা আগে এসে পড়েন এবং অনেক যাত্রীকে কিন্তু দেখা যায় যে রাত 2টায় যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটের শিডিউল পুনর্নির্ধারণ করে সকাল 9টা বা সকাল 11টা করা হচ্ছে এবং রাতভর কিন্তু যাত্রীদেরকে বিমানবন্দরের বাইরে অবস্থান করতে হচ্ছে। এবং এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ভিজিবিলিটি বা দৃষ্টিসীমার সমস্যাটি কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এবং শীত মৌসুমে যখনই ঘন কুয়াশা পড়ে তখনই কিন্তু বিমান চলাচলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এবং গতকাল আজকে ভোর 4:30টায় বাংলা বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে সেটিও ছেড়ে যেতে পারেনি। এবং রাত 2টায় এয়ার আরাবিয়ার শারজাগামী একটি ফ্লাইট ছিল, সেটিও কিন্তু যেতে পারেনি। এবং আমরা জেনেছি যে রাত 2টার পর থেকে কিন্তু ভিজিবিলিটি সমস্যা দেখা দিয়েছে বা ঘন কুয়াশার চাদরে কিন্তু পুরা বিমানবন্দর এলাকায় আবৃত এবং দেখা যাচ্ছে যে কয়েকশো গজ দূরত্ব কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের স্বজনরা কিন্তু এখানে অপেক্ষা করছেন তাদের স্বজনদেরকে বিদায় জানানোর জন্য এবং বিমানবন্দর এলাকায় কিন্তু ব্যস্তই বলা যায় এবং বিপুল পরিমাণ যাত্রী কিন্তু তাদের যে বিভিন্ন ফ্লাইট আছে সেই গন্তব্যগুলোতে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে এসে যে নির্ধারিত যে গেটগুলো আছে সেখানে তারা তাদের পাসপোর্ট এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে তারা চেকিং করছেন। তবে প্রত্যেকটি ফ্লাইটই কিন্তু ডিলে এবং সকাল 7টা থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়, তবে এখনও কিন্তু কোনো ফ্লাইট চলাচল শুরু হয়নি। এবং একটু আগে আমি খবর নিয়েছি যে তবে 7টায় চট্টগ্রামের যে ফ্লাইটগুলো আছে সবগুলোই কিন্তু এখন পর্যন্ত আধা ঘন্টা শিডিউল পরিবর্তন করে আধা ঘন্টা বিলম্বিত করা হয়েছে। তবে কুয়াশার উপরে আসলে আরও পরবর্তীতে জানা যাবে আসলে ফ্লাইটগুলো শিডিউল মতো ছেড়ে যেতে পারছে কিনা। তবে প্রায় প্রতিদিনই কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে এবং বিমানের বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু এই শিডিউল বিপর্যয়ের কারণে দেখা গেছে যে আজকের ফ্লাইটটি একদিন পর যাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু প্রত্যেকটি দেশেই কিন্তু কোভিড নেগেটিভ শরৎ বাধ্যতামূলক এবং যাত্রার 72 ঘন্টার মধ্যে কিন্তু সেই সার্টিফিকেটের মেয়াদটি থাকতে হয়। সেক্ষেত্রে যখন ফ্লাইটগুলো নির্ধারিত সময় থেকে 5 থেকে 6 ঘন্টা এবং কোনো কোনো ক্ষেত্রে একদিন পরও কিন্তু শিডিউল পুনর্নির্ধারণ করা হচ্ছে, সেক্ষেত্রে সনদের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে এবং যাত্রীরা এ নিয়ে চরম শঙ্কায় থাকেন যে তারা কিভাবে যাবেন। এবং তবে বিমান জানিয়েছে যে তারা যে ক্ষেত্রে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা নিজ খরচেই কিন্তু আবার যাত্রীদেরকে তারা কোভিড টেস্ট করাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোও কিন্তু ব্যাপক বিড়ম্বনায় পড়তে হচ্ছে এবং তাদেরকে বাড়তি হোটেল খরচ এবং কোনো কোনো ক্ষেত্রে যাত্রীদেরকে হোটেল নিয়ে রাখতে হচ্ছে এবং কিন্তু এর আগে কিন্তু বেশ 2 থেকে 3 ঘন্টা অনেক সময় যাত্রীদেরকে এয়ারপোর্টে অবস্থান করতে হয় এবং যারা দূর দূরান্ত থেকে আসেন এবং অনেকে স্বজনও কিন্তু তারা আসেন তারাও কিন্তু অনেকটা বিড়ম্বনায় পড়ে যান এবং এয়ারলাইন্সগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই বিষয়গুলোতে তারা যথাযথভাবে তদারকি করেন না এবং যাত্রীদেরকে বিমানবন্দরে অবস্থান করতে হয়। তো
প্রায় প্রতিদিন এই সমস্যা হয় এবং এক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম আছে যেটি থাকলে আসলে যন্ত্রের সহায়তায় অবতরণ করা যায়, সেক্ষেত্রে ভিজিবিলিটি কম থাকলেও কিন্তু বিমানগুলো নির্ধারিত সময়ে যন্ত্রের সহায়তায় রানওয়েতে দেখতে না পেলেও তারা সেই গাইডলাইন নিয়েই কিন্তু অবতরণ করতে পারে। কিন্তু শাহজালাল বিমানবন্দরে ILS এর ক্যাটাগরি এখনো একই রয়েছে, সে কারণে কিন্তু এই ভিজিবিলিটি সমস্যায় প্রতিদিনই পড়তে হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে তারা এবছরে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের যে কাজ চলছে সেটার সঙ্গে ILS এর উন্নয়নের কাজ করা হবে। জাফর, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সব শেষ। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। মুজিব বর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সূচি চূড়ান্ত করতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মোদীর সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আর এই সফরে তিস্তা চুক্তির ব্যাপারে সুখবরের অপেক্ষায় থাকা ঢাকা বলছে বল এখন দিল্লির কোর্টে। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার মহামারীর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার প্রথম কোনো বিদেশ সফরে ঢাকা আসার ঘটনা গত বছর চাঞ্চল্য সৃষ্টি করে কূটনৈতিক মহলে। ধারণা করা হয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্ট বরফ গলাতেই ছিল তার সফর। এরপর 17 ডিসেম্বর হয় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। সেখানে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সুস্পষ্ট কিছু প্রস্তাবনা। মার্চ মাসে মুজিব বর্ষের আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে সেই সফরে আনুষ্ঠানিকতার বাইরেও হবে যোগাযোগ, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা। কিছু MOU আছে কানেক্টিভিটির ক্ষেত্রে, কিছু প্রজেক্ট যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে। তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের আগ্রহের তালিকার শীর্ষে তিস্তা চুক্তি। পররাষ্ট্র সচিবের এইবারের দিল্লি সফরে কিংবা মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরে এই বিষয়ে কোনো অগ্রগতি হবে কিনা বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানান সচিব। তিস্তার বিষয়টা তো এখন বল ওদের কোর্টে আছে, তাই না? সুতরাং আমরা যেটা বলেছি যে তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই শুনতে চাই একটা সুখবর। অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। আগামী 29 জানুয়ারি দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিবের এই দিল্লি যাত্রা। দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে, সবগুলোই আমরা আলোচনা করব। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ফাইজার ও মডার্নার পর আজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। তবে জার্মানি সহ ইউর দেশগুলোতে 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে এই টিকার কার্যকারিতার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তাই 65 বছরের বেশি বয়সীদের এই টিকা দেবে না জার্মানি। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বিশ্বব্যাপী কোভিডের এমন ভয়াবহ সংকটে গলার মালা না হয়ে গলার কাঁটা হয়ে শুক্রবার ইউভুক্ত 27টি দেশে তৃতীয় টিকা হিসেবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন পেতে যাচ্ছে ব্রিটিশ সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। কিন্তু বিপত্তি বাধে ভ্যাকসিনটির কার্যকারিতায়। টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা সহ আনুষঙ্গিক সবকিছু বিবেচনা করে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি সহ রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে বহুল প্রতীক্ষিত এই টিকা 65 বছরের বেশি ব্যক্তির শরীরে প্রয়োগ করা ঠিক হবে না, কারণ 65 বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তিদের শরীরে এই ভ্যাকসিন মাত্র 3 থেকে 8% কার্যকর। গেল বছরের 27 আগস্ট অ্যাস্ট্রাজেনেকার সাথে 400 মিলিয়ন ডোজের চুক্তি স্বাক্ষর করেছিল EU। চুক্তি অনুযায়ী পরিমাণ মতো টিকা দিতে পুরোপুরি ব্যর্থ পাসকেল সোরিয়টের এই প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে প্রবীণদের টিকা দেওয়া সবচেয়ে জরুরি। এই ভ্যাকসিন প্রবীণদের যদি কাজেই না আসে তাহলে এই টিকার দরকার নেই। ইউরোপীয় ইউনিয়নের চুক্তিটির বিষয়ে পুনরায় বিবেচনা করা উচিত। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসীদের অনেকেই নিয়ম অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, যাদের অনেকেই স্বাস্থ্য খাত সহ প্রবীণ নিবাসে কর্মরত রয়েছেন। এখানে প্রবীণদের টিকা দেওয়া হয়েছে। আমি 3 সপ্তাহ আগে টিকা দিয়েছিলাম, এখন দ্বিতীয় ডোজটা দিয়েছি। দেওয়ার পরে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। প্রবীণরাও সবাই দিয়েছে, সবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জার্মানিতে এখন পর্যন্ত 19 লাখেরও বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে 18 লাখ ফাইজার, বায়োএনটেক এবং 60,000-এরও বেশি মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
ব্রিটিশ ও সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে ইইউর করা 400 মিলিয়ন ডোজের চুক্তিটি এখন যখন গলার কাটা হয়েই গেছে, তখন এই কাটা গলা থেকে নামাতে চুক্তিটির পুনর্বিবেচনা সহ টিকার কার্যকারিতা নিয়ে আরও বেশি গবেষণার তাগিদ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডেও কমেছে নানা উৎসব আয়োজন। জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো পারিবারিক আয়োজন নেই বললেই চলে, যার নেতিবাচক প্রভাব পড়েছে নানা অনুষ্ঠানের সরঞ্জামাদি বিক্রির দোকানগুলোতে। এতে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনায় মলিন গোটা বিশ্ব, রং নেই উৎসব আমেজের। এর ব্যতিক্রম নয় আয়ারল্যান্ডও। মহামারীর কারণে জন্মদিন, বিবাহবার্ষিকী সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বন্ধ। তাই কনফেকশনারি ও উৎসব উদযাপনের সরঞ্জামাদি দোকানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। জন্মদিন পালনে সবচেয়ে এগিয়ে শিশুরা। কোমলমতি শিশুদের চাওয়া থাকে যেন তাদের জন্মদিনে হাজির থাকুক তাদের খেলার সাথীরা। কিন্তু লকডাউনের বিধিনিষেধে ক্ষুদ্র চাওয়াটুকু পূরণ করতে পারছেন না অভিভাবকরা। ছেলেমেয়েদের জন্মদিনে ছেলেমেয়েদের সবসময় আবদার থাকে ওদের বন্ধুদের দাওয়াত করবে, একসাথে কেক কাটবে, মজা করবে। কিন্তু এবছর লকডাউনে কারো বাসায় যাওয়ার পারমিশন না থাকার কারণে সেটা আর হচ্ছে না। আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীদের সাথে নিয়ে উৎসব করতে না পারলেও নতুন বছরে করোনা মুক্ত হয়ে সবাইকে নিয়েই আনন্দে মেতে ওঠার প্রত্যাশা প্রবাসীদের। লকডাউন থাকার কারণে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করা যাচ্ছে না। আশা করি নেক্সট ইয়ারের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা সবাই মিলে আবার আনন্দ করতে পারবো। এদিকে আয়ারল্যান্ডে গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর হার এখনো বেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মহামারী করোনার উৎপত্তিস্থল ও ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখতে চীনের উহানে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। 14 দিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার মাঠ পর্যায়ে কাজ শুরুর জন্য হোটেল ছাড়েন তারা। বিশেষজ্ঞ দলটিকে বাসে উঠতে দেখা গেলেও তারা কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই 2019 সালের শেষে এসে প্রাণঘাতী এই ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে WHOর নেতৃত্বাধীন এই দলের মিশন শুরু করতে এমনিতেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ওয়াশিংটন অনেকদিন ধরে বেইজিংয়ের বিরুদ্ধে করোনা ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা লুকিয়ে রাখার অভিযোগ করে যাচ্ছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে এসেছে শি জিনপিং সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করছে। ভাইরাসটি 2019 সালে ইউরোপ জুড়ে ছড়িয়েছিল বলে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্র বলছে। অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে না পারা সরকার বিরোধী চরমপন্থীদের সম্ভাব্য হুমকিতে এ সতর্কতা জারি করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাইডেন হ্যারিস সরকারের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও ভয়াবহ হামলার আশঙ্কা। সন্ত্রাসী হামলার হুমকিতে বুধবার পুরো দেশে সতর্কতা জারি করে দেশটির নিরাপত্তা প্রধানরা বলেছেন, কিছু অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনে অনিয়মের মিথ্যা অভিযোগ এনে সংগঠিত হচ্ছে। তারা ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিরও চেষ্টা করছে বলে জানান তারা। চরমপন্থী এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রে নাশকতামূলক কর্মকাণ্ড বা যে কোনো সশস্ত্র সন্ত্রাসী হামলা চালাতে পারে। যে কোনো ধরনের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ রুখে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। দেশীয় হিংস্র উগ্রবাদকে মোকাবেলায় এনএসসির সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে এনএসসির নীতি পর্যালোচনা করা হচ্ছে, যাতে করে সরকার যে কোনো ধরনের হুমকি এবং উগ্রবাদী নেটওয়ার্কগুলো ভেঙে ফেলতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রায় এক বছরের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই প্রথম এ ধরনের সতর্কতা জারি করল। যুক্তরাষ্ট্র এখন বাইরের সন্ত্রাসী জঙ্গিদের চেয়ে দেশের ভেতরে গড়ে ওঠা শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীদের নিয়ে বেশি উদ্বিগ্ন। এদিকে কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতরণের সব প্রক্রিয়া 100 দিনের জন্য স্থগিত রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দেন। ক্ষমতা গ্রহণের পরই আদালতের এই রায়ে অভিবাসন ব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
পদ্মাপাড়ে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রথম ঘোষণা আসে 2012 সালে, কিন্তু 9 বছর পার হলেও এখনও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে চিঠি চালাচালি হচ্ছে এনএসসি আর ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে। সচিব দায়ী করছেন আমলাতান্ত্রিক জটিলতাকে, তবে স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বলছেন সংশ্লিষ্টদের উদাসীনতাই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু না হওয়ার প্রধান কারণ। কল্পনায় ভাসতে থাকা 3D অ্যানিমেটেড দৃশ্য নয়, এমনটা এতদিনে ধরা দেওয়ার কথা ছিল বাস্তবে, কিন্তু সত্যিটা হলো এখনো ফাইলবন্দি পড়ে আছে মানিকগঞ্জের স্বপ্ন। দিনকে দিন ধূসর হয়ে রূপ কথা হওয়ার অপেক্ষায় আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনা। সময়ের হিসেবে পার হয়েছে 9 বছর। 2012 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতন ঘোষণা দিয়েছিলেন পদ্মাপাড়ে হবে আধুনিক মানের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু সরকার প্রধানের এমন আন্তরিকতার পরেও কোনো এক অদৃশ্য কারণে স্লথ গতিতেই আগাচ্ছে স্টেডিয়ামের নির্মাণ কাজ। বছর 3 আগে স্থান পরিদর্শন করা হলেও এখনো চূড়ান্ত হয়নি কিছুই, জানিয়ে আক্ষেপ ছড়ল স্থানীয় এমপি ও টাইগারদের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের কণ্ঠে। আমি আসলে কাইন্ড অফ টায়ার্ড আসলে অনেক চেষ্টা করার পরে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2012 সালে প্রথম ডিক্লেয়ার করেছিলেন যে পদ্মাপাড়ে মানিকগঞ্জে একটি স্টেডিয়াম। তার পরবর্তীতে বিভিন্ন সময় 2015-তে 2018-তে বিভিন্ন অনুষ্ঠানে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে উনি বারবার বলেছেন যে পদ্মাপাড়ে, কারণ জায়গাটিও উনি সিলেক্ট করেছিলেন যে কোন জায়গায় স্টেডিয়ামটি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরেকটু আন্তরিকতা প্রয়োজন। স্টেডিয়াম নির্মাণের ধীর গতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এত বছর কেন শুরু করা সম্ভব হয়নি নির্মাণ কাজ, সচিব ব্যাখ্যা দিলেন তারও। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, আমরা সেটাকে অনুশাসন হিসাবে ধরেই আমরা আসলে আগাচ্ছি। তবে এটা হচ্ছে যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটা অংশ যে থাকে, যে ফিজিবিলিটি স্টাডির বিষয়গুলো, তো সেইগুলো আমরা যথাযথভাবে অনুসরণ করেই মানিকগঞ্জে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেইটার কর্মকাণ্ডে কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি। স্টেডিয়াম নির্মাণের পর পদ্মাপাড়ের মানুষ পুরো এলাকার যে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, বারংবারই তা খাচ্ছে হোঁচট। তাই তো দ্রুতই এই সমস্যা সমাধানের দাবি তাদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত হিংসা বা অপছন্দের কারণে অনেক প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দেননি বর্তমান নির্বাচকরা। তবে আব্দুর রাজ্জাক ভিন্ন মানসিকতার, নিজ দায়িত্বে সৎ থাকবেন, মূল্যায়ন করবেন প্রতিভাবানদেরই। নির্বাচক প্যানেলে রাজ্জাকের অন্তর্ভুক্তিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এদিকে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুন নির্বাচকও। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সিলেক্টর হিসেবে সিলেক্ট করার জন্য। আর সিলেক্টর হিসেবে কাজ যদি বলা হয়, তাহলে আসলে আমি এখানে একদমই নতুন, তো আমার চেষ্টা থাকবে যে টিম যে কাজ করলে উপকৃত হবে আমি সেইগুলো প্রপারভাবে করার চেষ্টা করব। রাজ্জাক যে চ্যালেঞ্জের কথা বলেছেন তা আসলে অনেক বড়। লাল সবুজ জার্সিটা কার হাতে তুলে দেবেন তা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যদিও সূচনায় অগ্রজদের আশীর্বাদ পাচ্ছেন রাজ্জাক। আব্দুর রাজ্জাককে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার মনে হয় এটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। সে যেহেতু ভালো মানুষ, সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় সে কাজটাও খুব ভালোভাবে করবে, কারণ তার মধ্যে ওই মনে করেন কাউকে ডিপ্রাইভ করা বা কারোর উপর কোনো প্রতিশোধ পরায়ণ হওয়া, এগুলো তার মধ্যে খুব কম আছে। অনেক ব্যাপার আমরা দেখি খেলোয়াড়রা প্লেয়িং ডেজে অনেকে মনে করেন যদি কোনো গ্রাজ থাকে, ভিক্টিমাইজ করার একটা প্রবণতা থাকে, যেটা রাজ্জাকের মধ্যে কখনই আমি দেখিনি। কথার তীরে কাদের বিদ্ধ করলেন সাবেক প্রধান নির্বাচক তা বোঝা যায় সহজে। দীর্ঘদিন এই দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। বিভিন্ন সময়ে এই প্যানেল আর বোর্ডের বর্তমান হর্তাকর্তাদের নিয়ে অসন্তোষ জানিয়েছেন ফারুক আহমেদ। ক্ষোভ থেকে নিজে ছেড়েছিলেন দায়িত্ব, তার সেই ক্ষোভ কমেনি এখনো। যে কোনো দর্শককে যদি আপনি বলেন, সে কিন্তু 25টা প্লেয়ারের নাম বলে দিবে। তারপরে কি, আমি বাংলাদেশ টিমে 6-7 নম্বর একটা ব্যাটসম্যান খুঁজছি, আমি বাংলাদেশ টিমে একটা অলরাউন্ডার খুঁজছি, আমি বাংলাদেশ টিমে একটা লেগ স্পিনার খুঁজছি। তখন আমাদের কিন্তু আরও স্পেসিফিক হতে হবে আমাদের সিলেকশনের ব্যাপারগুলো। তো গদ বাঁধা 5টা ওপেনিং ব্যাটসম্যানকে পিক করে তার মধ্যে থেকে 2জন ওপেনার, একজন 3 নম্বর, একজন 5 নম্বর, 7 নম্বরে খেলি, এরকম না হয়ে স্পেশালাইজ পজিশনগুলোতে আমরা স্পেশালাইজ লোক দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। এটি আমার পরামর্শ থাকবে রাজ্জাকের প্রতি এবং পুরো সিলেকশন কমিটির প্রতি।